স্মৃতির পথ বেয়ে আমার লেখা একটি ছোট্ট ভ্রমণ কাহিনী পাঠ করে শোনাচ্ছি। স্মৃতির মেদুরাতায় সুতান। জঙ্গলে ঘেরা জনবসতি। লাল মাটির রাস্তাটা সোজা গিয়ে পৌঁছেছে জঙ্গলের শেষ প্রান্তে, যেখানে মাত্র কয়েকটা বাড়িঘরই আছে। রাস্তার দুপ্রান্তে কিছুটা দূরে দূরে একটা করে মাটির বাড়ি। দূর থেকে যেন মনে হচ্ছে সিনেমার শুটিংয়ের জন্য তৈরি গ্রামটা। বাড়িগুলো প্রায় অনেকটা একই ধরনের। দেয়ালগুলোতে ফুল পাতার ছবি অথবা জ্যামিতিক স্টাইলে আঁকা ছবি। প্রতিটা দেওয়ালে লাল, নীল, হলুদ, সবুজ রঙের বাহার। সত্যি মনে হলো কোনো শিল্পীর তৈরি এই রং বাহার। বিস্ময় লাগে মনে যে এই ধরনের শিল্প ওই গ্রামের মানুষগুলোই তৈরি করেছে। তাছাড়া বাড়িগুলো সব দোতলা, মাটির দোতলা বাড়ি, ভিতর দিয়ে কাঠের সিঁড়ি। এগুলোকে ওরা কোঠা বাড়ি বলে। খড়ের ছাউনি দেওয়া বাড়িগুলো এক কথায় অপূর্ব। যে জায়গার কথা বলছি সেটা বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম, রানীবাঁধ ব্লকের অন্তর্গত সুতান। নামটা ভারী মিষ্টি। এই সুতানে বাস করে একটা উপজাতি। এরা সাঁওতাল ভাষায় কথা বলে। এদের ভাষা বোঝবার ক্ষমতা অবশ্য আমাদের নেই। সাঁওতালরা যে ভাষায় লেখাপড়া করে সেটা অলচিকি ভাষা। মানুষগুলোর গড়ন বেশ পেটানো, গায়ের রং কালো, নাকটা থ্যাবড়া। মহিলারাও বেশ শক্তপোক্ত ধরনের, চুলগুলো কুচকুচে কালো আর বেটে খাটো। গত বছর ডিসেম্বরের দিকে একবার সুযোগ হয়েছিল জায়গাটা ঘোরার। রানীবাঁধ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম সুতান দেখতে। পৌঁছে বুঝলাম বনভোজনের আদর্শ জায়গা। রাস্তা ধরে যত এগোচ্ছি তত ভালো লাগছে। বেশ ঠান্ডা লাগছে সবার। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এলাকাটা নিস্তব্ধ। পাখির কিচিরমিচির শব্দে নিস্তব্ধতা আরও বেশি করে উপভোগ করছিলাম। আমরা খুব ধীরে সুস্থেই এগোচ্ছিলাম। পথে পড়ল কিছু বনমোরগ, বনবিড়াল। বেশ কিছুটা এগোনোর পর পিচ রাস্তা শেষ হলো। শুরু হলো লাল মাটির রাস্তা। দুপাশে শাল সেগুনের গাছ, আর সারা রাস্তায় যেন শুকনো পাতা কেউ ছড়িয়ে রেখেছে। আমরা এসে পৌঁছালাম একটি বাড়িতে, যদিও আগেই বলে রাখা হয়েছিল। যাবার সাথে সাথে সেই বাড়ির কর্তা এলো আমাদের আদর আপ্যায়ন করতে। তার স্ত্রী ঘোমটা টেনে কাঁসার গ্লাসে করে জল আনলো। আমাদের সমস্ত ক্লান্তি দূর হলো। দাওয়ায় বসে অনেক গল্প চলতে থাকলো। চপ মুড়ি সহযোগে প্রাতরাশ সারলাম। খানিক বাদে টের পেলাম অনেক কচিকাঁচা দল সহ বড়রাও এসে আমাদের ঘিরে ধরেছে। এত উৎসাহে ওরা আমাদের দেখছে যে আমরাই উল্টে ওদের দেখতে থাকলাম। খানিক বাদে আমরা বেরোলাম ওদের গ্রাম দেখতে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়িয়া নদী। শান্ত নদীর জলে পা দিয়ে বুঝলাম জল কনকনে ঠান্ডা। মুহূর্তে পা তুলে নিলাম। ছোট ছোট পাথর দিয়ে ঘেরা নদীর ধার দিয়ে আমরা ক্রমশ এগোতে থাকলাম। অনেকে দেখলাম মাছ ধরায় ব্যস্ত। আমরাও উৎসাহ সহকারে ছিপ নিয়ে চেষ্টা করলাম মাছ ধরতে। দু একজন অবশ্য সফলও হলো এরকম একটা দুঃসাধ্য কাজ করতে। শীতকাল বলে রোদটা বেশ আরাম লাগছিল।
হাঁটতে বেশ ভালো লাগছিল জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম এক সুন্দরী ঝর্ণার কোলে। একই স্রোতে একই শব্দে যে অবিরাম উপর থেকে নিচে পড়ছে। কিছু নুড়ি পাথর এধার ওধার ছড়িয়ে আছে। বেশ ভালো লাগছিল ওখানে বসে থাকতে, কিন্তু কোনো উপায় নেই, আমাদের ফিরতে হবে এবার। রোদটা ক্রমশ চড়া হচ্ছে, প্রায় দুপুর হতে চলল। আমাদের খিদেও পেয়েছিল বেশ। এবার আমরা পুরনো রাস্তায় আবার চলতে শুরু করলাম। দ্রুত হেঁটে পৌঁছালাম সেই বাড়িটায়, যারা আমাদের জন্য অপেক্ষা করছিল। পৌঁছানোর পর হাত পা ধুয়ে আমরা দাওয়ায় বসলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য। কাঁসার থালা গ্লাস বাটিতে সাজিয়ে দিল। তাতে রয়েছে দেশি মাছের ঝোল, অসাধারণ তার স্বাদ। আমরা ভাবতেও পারিনি এত আয়োজন থাকবে আমাদের জন্য। এত আন্তরিকতা যে কোথা থেকে আসে এই গ্রাম্য মানুষগুলোর, তা ভেবে পাই না। যে মানুষগুলো সারাদিন কাঠ কেটে মাথায় করে হাটের দিনে দূরে কোনো হাটে গিয়ে কাঠ বিক্রি করে, মাছ ধরে মাছ বিক্রি করে, পয়সা রোজগার করে, তারা এত আয়োজন কিভাবে করলো জানি না। এত পরিশ্রমের পরও মানুষগুলোর সরলতার কোনো ব্যাঘাত ঘটেনি। সহজ সরল মুখগুলোকে দেখে যেন মনে হচ্ছে ওরা এত কষ্ট করে। দুপুরে পেট পুড়ে খাওয়ার পর ওরা ওদের উঠোনে খাটিয়া বিছিয়ে দিল। চারিদিকে কাঠের পায়া আর মাঝখানে দড়ি দিয়ে বাঁধন দেওয়া। শোবার পর মনে হলো পড়ে যাওয়ার জোগাড়, কিন্তু দড়িগুলো বেশ শক্তপোক্ত বাঁধা। আমরা খানিক বিশ্রাম নেওয়ার পর ওরা আমাদের জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করলো। বিকেলের দিকে আমরা গরুর গাড়ি করে রওনা দিলাম ওদের হাটে। সে অভিজ্ঞতা না বলে থাকতে পারবো না। আমাদের সঙ্গে গেল ওদের বাড়ির দু একজন। বেশ দুলতে দুলতে আমরা গ্রামটা পার হচ্ছি। একটা বাড়ির পাশে দেখছি উঠোনে ঢেঁকি, দু চারজন মহিলারা সেখানে দেখছি ধান ভাঙছে। আমরা আর নিজেদের সামলাতে পারলাম না। ঢেঁকির কাছে গিয়ে দেখি একবার চেষ্টা তো করা যাক। ঠিক যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। এক হাত দিয়ে উপরে দড়ি ধরতে হবে আর এক পা দিয়ে ঢেঁকিতে পা দিতে হবে। বেশিক্ষণ না পারলেও বেশ মজা লাগছিল। আবার চলতে শুরু। অবশেষে হাটে পৌঁছানো গেল। ও বাবা, এ তো দেখি ছোটোখাটো একটা মেলা। দূর থেকে মাইকে গানের আওয়াজ ভেসে আসছে। দূর দূরান্তের লোকজন এসেছে। চুড়ি মালা, বাসনকোসন, মাটির জিনিস, বেতের জিনিস, কোনো কিছুই বাকি নেই। খাবারের দোকানও আছে, ফুচকা জিলিপি, বেশ লোভনীয়। সাথে ক্যামেরা নিয়ে যাওয়াতে হাটের সুন্দর দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করেছিলাম। টাটকা সবজির রকমারি তাও ছিল। কিছু দূরে চুড়ি কানের দুলের দোকানে সাঁওতাল একটি ছেলে তার সঙ্গিনীকে কাচের চুড়ি পরিয়ে দিচ্ছিল। ভাবলাম, এত অভাবের সংসারে ভালোবাসার কোনো খামতি নেই। শাড়ির কাপড়ের দোকানেও বেশ ভিড়ই ছিল। লাল নীল হলুদ সবুজ কত রং বেরঙের পোশাক। পুরুষ মানুষগুলো তাদের সঙ্গিনী মেয়েগুলোকে নিয়ে পোশাকের দোকানে দাম দর করছিল। বেশ সন্ধে নেমে এলো। আমরা রওনা দিলাম সুতান যাওয়ার উদ্দেশ্যে। গ্রামে ঢোকার আগে একটা মন্দির চোখে পড়ল। সেখানে প্রদীপ জ্বলছিল। আর কিছু মানুষের ভিড়ও চোখে পড়ল। আমরা ফিরে এলাম, কিন্তু বাড়ির কর্তার অনুরোধে
সেদিন আমরা থেকে গেলাম। কারণটা হলো তাদের গ্রামে পরের দিন বিয়ের পরব আছে। অগত্যা আমাদের সুতানে সেই রাতটা কাটাতে হলো। তবে আয়োজনে ত্রুটি ছিল না। সন্ধ্যের পর ওরা আমাদের জন্য সাঁওতালি নাচের আসর বসিয়ে দিল। যত দেখছি মোহিত হয়ে যাচ্ছি এদের ব্যবহারে। খাটিয়া পেতে হ্যাজাকের আলো জ্বালিয়ে সব ব্যবস্থা করে দিল। মাদল নিয়ে কয়েকজন পুরুষও এলো, সাথে কিছু সাঁওতালি রমণী। পূর্ণিমার আলোতে ওদের সাজটাও অসাধারণ লাগছিল। হাঁটুর কাছাকাছি শাড়ি উঠিয়ে পরে ছিল তারা, আর ছেলেরা ধুতি সাথে গেঞ্জি, গামছাও ছিল। মাদলের তালে তালে ওরা জনা কয়েক তাল মিলিয়ে নাচতে থাকলো। ওদের ক্লান্তি নেই। মৌহার গন্ধে মনের মধ্যে যেন কেমন মাতলামও শুরু হয়েছে। ওদের শরীরই হিল্লোলে বনে জঙ্গলে তখন কাঁপুনি ধরে গেছে। এমনিতে শীতের সন্ধ্যা, আকাশে বাতাসে মৌহার গন্ধে, মাদলের দুমধুম একটা শব্দে নিস্তব্ধ জঙ্গলে কি অপূর্ব মায়াময় পরিবেশ সৃষ্টি হয়ে গেল। পরের দিন এই গ্রামে বিয়ের আসর বসবে, তাই ওরা সবাই আনন্দে বিভোর, নাচে গানে মাতোয়ারা। বুঝলাম ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা দুদিনের মধ্যে ওদের সম্বন্ধে কতটাই বা জানতে পারলাম। সন্ধে কেটে গিয়ে রাতের অন্ধকার নেমে এলো। সবাই যে যার ঘরে ফিরে গেল। আমরাও প্রস্তুত হলাম রাতের খাওয়া দাওয়ার জন্য। অবশেষে দেশি মুরগির ডিমের ঝোল সহকারে রাতের খাওয়া শেষ হলো। রাত 10টার মধ্যে সবাই শুয়েও পড়ল। গ্রামটা নিস্তব্ধ হলো বটে, কিন্তু মাঝে মাঝে অবুঝ কুকুরগুলোর চিৎকার শুনতে লাগলাম। অনেক রাত অবধি জেগেছিলাম। পূর্ণিমার চাঁদের আলো জানলা দিয়ে এসে দেহ মনের উপর যেন জ্যোৎস্নার আস্তরণ বিছিয়ে দিল। ঘুম পড়ির আহ্বানে সাড়া না দিয়ে উপায়ও ছিল না। বনমোরগের ডাকে ভোরবেলায় আমাদের ঘুম ভাঙল। জঙ্গল ঘেরা একটা গ্রামের ভোর দেখার সৌভাগ্য এর আগে আমাদের হয়নি। সময় নষ্ট না করে আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম সূর্যোদয়ের দৃশ্য হাতের মুঠোয় পেতে। মাটির রাস্তায় পড়ে থাকা পাতার মর্মর শব্দ, আর তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের আশেপাশের সব দৃশ্যকে দেখে আমরা ক্যামেরাবন্দি করলাম। ছোট বাচ্চাগুলোর পরনে কিছুই নেই। তাদের মায়াবী চোখের দৃষ্টি কিছুতেই যেন ভোলা যায় না। ছোটবেলায় আমরা যে খেলাগুলো খেলতাম, সেই খেলাগুলো বাচ্চাগুলো খেলছে। কোনো জায়গায় চলছে ডাংগুলি খেলা, আবার টায়ার নিয়ে তার পিছনে দৌড়ানো। বাচ্চা মেয়েগুলো কিতকিত খেলছে। ওখানে সকালবেলা আরও একটা পুরনো অভিজ্ঞতা হলো। সেটা হলো খেজুরের রস খাওয়া। বেশ তৃপ্তি সহকারে আমরা গ্লাসের পর গ্লাস খেজুরের রস খেয়ে নিলাম। নদীর ধারে সূর্যোদয়ের ছবি তুলে আমরা ফিরে এলাম গ্রামে। আজ যেহেতু বিয়ে, তাই আমাদের জলখাবারে ছিল গরম গরম লুচি, আলুর তরকারি, জিলিপি। গ্রামের সব মানুষগুলো ব্যস্ততার সাথে নিজেদের কাজ করে চলেছে। সাঁওতালি বিয়ে দেখার সৌভাগ্য এর আগে হয়নি, তাই আমরাও প্রস্তুত হলাম বিয়েতে কি হয় সেসব দেখার জন্য। সকাল থেকে মেয়ে পক্ষ তাদের বিভিন্ন নিয়মকানুন পালন করে মেয়েকে বধূর সাজে সাজিয়ে তুলল। ওরা জঙ্গল থেকে তুলে আনা বিভিন্ন ফুলের সাজে কন্যাকে সাজিয়ে তুলল। দুপুরের দিকে বরপক্ষ এলো। চতুর্দিকে শাঁখ উলুধ্বনি, তার সাথে বাজনা, ব্যান্ড পার্টির আওয়াজ। পাড়া প্রতিবেশীদের ভিড়ে গ্রামের রাস্তা তখন বন্ধ হবার জোগাড়। ভিড়ের মাঝখান দিয়ে বরযাত্রী এগিয়ে গেল। নিয়ম অনুযায়ী ওদের পণ প্রথা আছে, তবে তা যৎসামান্য। কন্যাপক্ষ 21 টাকা তুলে দেবে বরপক্ষের কাছে।
কন্যার বাড়ির সকলে মিলে ওই টাকাটা দেয়, তারপর শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পুরোহিত মন্ত্র বলে বিয়ে সম্পন্ন করলো, আর আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেল বিকেল সবাইকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম রানীবাঁধে। এ এক অপূর্ব অভিজ্ঞতা। কিছুটা ক্যামেরাবন্দি করলাম, আর মনের ক্যানভাসে কিছু বন্দি করে আমরা ফিরে এলাম শহুরে জীবনে। কদিন মনে হয়েছিল প্রাচীন কোনো গ্রাম বাংলায় গিয়ে আমরা ওখানকার মানুষের জীবনের শরিক হয়েছিলাম।